আগেই শ্রোতা বন্ধু শ্রী রাজ দত্ত মনে করিয়ে দিয়েছিলেন পরশুরামের কোনো গল্প পাঠ করবার কথা। তার কথা মাথায় রেখেই আজ নিয়ে এসেছি পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর প্রাচীন কথা। কথাটা কীরকম? ব্যাপারটা হলো এই, যেখানে ছোট ছোট 3টে ঘটনা বা গল্প আছে এবং গল্পের শুরুতেই লেখক কী বলছেন? তিনি লিখেছেন, এই সব ঘটনা 70 থেকে 80% সত্য, 20 থেকে 30% মিথ্যা। অর্থাৎ স্মৃতিকথায় যতটা ভেজাল দেওয়া দস্তুর তার চাইতে বেশি নেই, নাম সবই কাল্পনিক। প্রথম গল্প বনোয়ারি বাবু। স্থান উত্তর বিহারের একটি ছোট শহর। কাল প্রায় 70 বৎসর আগে। বেলা 3টে। আমাদের মিডল ইংলিশ অর্থাৎ মাইনর স্কুলের 3rd ক্লাসে পাটিগণিত পড়ানো হচ্ছে। ক্লাসের ছেলেরা উসখুস ফিস ফিস করছে দেখে বিধু মাস্টার বললেন, কি হয়েছে রে? তখন শিক্ষককে স্যার বলার রীতি ছিল না, মাস্টার মশাই বলা হতো। আমাদের মুখপাত্র কেষ্ট বলল, এবার ছুটি দিন মাস্টার মশাই, আমরা সবাই চাঁদরাবাগ যাব। সেখানে কি জন্যে যাবি? কলকাতা থেকে একজন বাবু এসেছেন, তার দাড়ি গোড়ালি পর্যন্ত লম্বা, তাই আমরা দেখতে যাব। হে মাস্টারমশাই, ছুটি দিন। 4টের সময় ছুটি হলে তার পরে তো যেতে পারিস। অনেক দূর যেতে হবে, বেলা হয়ে যাবে। শুনেছি রোজ বিকেলবেলা তিনি রায় সাহেবদের বাড়ি দাবা খেলতে যান, দেরি করে গেলে দেখা হবে না। বিধু মাস্টার বললেন, বেশ, 3:30 ছুটি দেব, আমিও তোদের সঙ্গে যাব। দাড়িবাবুর কথা আমিও শুনেছি বটে। চাঁদরাবাগ অনেক দূর। আমরা প্রায় 4:30 সময় বিভূতিবাবুর বাড়ি পৌঁছলাম। দাড়িবাবু সেখানেই উঠেছেন। বারান্দায় একটা দড়ির খাটিয়ায় বসে তিনি হুঁকো টানছিলেন। আমাদের দলটিকে দেখে তার বোধহয় একটু আমোদ হলো। নিবিড় কালো দাড়ি গোঁফের তিমির ভেদ করে সাদা দাঁতে একটু হাসির ঝিলিক ফুটে উঠল। সেকালে ব্রাহ্মরা প্রায় সকলেই দাড়ি রাখতেন। অব্রাহ্মদেরও অনেকের বড় বড় দাড়ি ছিল, কিন্তু সেসব দাড়ি এই নবাগত ভদ্রলোকের দাড়ির কাছে দাঁড়াতেই পারে না। বিধু মাস্টার নিজের পরিচয় দিয়ে বললেন, এই ছেলেরা আপনাকে দেখতে এসেছে মশাই, কিছুতেই ছাড়বে না, তাই 1/2 ঘন্টা আগেই ক্লাস বন্ধ করতে হলো। দাড়িধারী ভদ্রলোকের নাম বনোয়ারি বাবু। তিনি প্রসন্ন বদনে বললেন, বেশ বেশ, দেখবে বইকে, দেখবার জন্যেই তো রেখেছি, যত ইচ্ছে হয় দেখো বাবারা, পয়সা দিতে হবে না। দাড়িটি বনোয়ারি বাবুর গলায় কমফর্টারের মতো জড়ানো ছিল। এখন তিনি দাঁড়িয়ে উঠে সেই দাড়ি আলুলায়িত করলেন, হাঁটুর নিচে পর্যন্ত ঝুলে পড়ল। সবিস্ময়ে আনন্দে রোমাঞ্চিত হয়ে আমরা একযোগে বলে উঠলাম, উরে বাবা! বনোয়ারি বাবু বললেন, কিছু জিজ্ঞাসা আছে? টেনে দেখতে পারো, আমার দাড়ি ওই যাত্রা দলের মুনি ঋষিদের মতো টেরিটি বাজারের নকল দাড়ি নয়। এই বলে তিনি নিজেই দাড়ি ধরে বার কতক হ্যাঁচকা টান দিলেন। বিধু মাস্টার বললেন, আচ্ছা বনোয়ারি বাবু, আপনার দাড়ির বর্তমান ঝুল কত, মানে 3.5 ফুট হবে কি? থুতনি থেকে পাক্কা 20 গিরে, মানে 4.25 ফুট। পরশু আব্দুল দর্জি এসে ফিতে দিয়ে মেপেছিল, তার ইচ্ছে একটা মখমলের খোল করে দেয় যাতে দাড়িতে নোংরা টোংরা না লাগে। আমি তাতে রাজি হইনি। ও, তা এই এতখানি গজাতে ক বছর লেগেছে? তা প্রায় 10 বছর। 24 বছর বয়সে কামানো বন্ধ করেছিলুম, এখন বয়স হলো 34। বিধু মাস্টার তাঁর ক্লাসের উপযুক্ত গম্ভীর স্বরে প্রশ্ন করলেন, এই ছেলেরা, 24 থেকে 34 বছর বয়সে দাড়ি যদি 4.25 ফুট হয়, তবে 44 বছর বয়সে কত হবে?
ছেলেদের ঠোঁট নড়তে লাগলো। বিড় বিড়ি শব্দ করে তারা মানসাঙ্ক কষছে। অঙ্কে আমার খুব মাথা ছিল। সকলের আগেই বললুম, 7.5 ফুট মাস্টারমশাই। বিধু মাস্টার বললেন, কারেক্ট। আচ্ছা বনোয়ারি বাবু, 10 বছর পরে 7.5 ফুট দাড়ি হলে আপনি সামলাবেন কি করে? বনোয়ারি বাবু সহাস্যে বললেন, তা তো ভাবিনি। তখন যা হয় করা যাবে, না হয় কিছু ছেঁটে ফেলবো। আমাদের দলের মধ্যে সবচেয়ে সপ্রতিভ ছেলে কেষ্ট, সে বলল, না ছাড়বেন না, কানের পাশ দিয়ে তুলে মাথায় পাগড়ির মতো করে জড়ালে বেশ হবে। বনোয়ারি বাবু বললেন, ঠিক বলেছ হে ছোকরা, পাগড়ি বাঁধবো। পশমি শালের চাইতে বেশি গরম হবে। একটু আমতা আমতা করে বিধু মাস্টার বললেন, কিছু মনে করবেন না বনোয়ারি বাবু, মানে একটা প্রশ্ন করছি, আপনি কি বিবাহিত? অফকোর্স, হোয়াই নট? তাহলে তাহলে আমার স্ত্রী এই দাড়ি বরদাস্ত করেন কি করে? এই তো আপনার প্রবলেম। চিন্তার কারণ নেই মাস্টার মশাই, তিনি প্রসন্ন মনেই মেনে নিয়েছেন। মিউচুয়াল টলারেশন, বুঝলেন কি না? তারও তো ফুট 3 আছে। বিধু মাস্টার আঁতকে উঠে বললেন, কি সর্বনাশ! আহা, তাঁরটা দাড়ি নয় মশাই, মাথার চুল, যাকে বলে কেশ ও পাশ, কুন্তল ভার, চিকুরো দাম। আমরা নিশ্চিন্ত হলাম। তারপর বনোয়ারি বাবু বাঙালি ময়রার দোকান থেকে জিলিপি আনিয়ে আমাদের সবাইকে খাওয়ালেন। আমরাও খুশি হয়ে বিদায় নিলুম। দ্বিতীয় ঘটনা, সত্যবতী ভৈরবী। তখন হিন্দু ধর্মের পুনরুত্থানের যুগ। পলিটিক্স নিয়ে বেশি লোক মাথা ঘামাতো না। সুরেন বাণিজ্যের চাইতে মাদাম ব্লাভাৎস্কি, শশধর তর্কচূড়ামণি আর পরিব্রাজক শ্রীকৃষ্ণ প্রসন্ন বেশি জনপ্রিয় ছিলেন। আমাদের বাড়ি থেকে 8 মাইলটা দূরে হরনাথ মুখুজ্জের আশ্রম। বিস্তর জমি, অনেক আম কাঁঠাল লিচুর গাছ, একতলা পাকা বাড়ি, তা থেকে কিছু দূরে একটি কালী মন্দির। হরনাথবাবু কলকাতা থেকে কালী মাতার একটা প্রকাণ্ড অয়েল পেন্টিং আনিয়ে খুব ঘটা করে প্রতিষ্ঠা করেছিলেন। ভেটকু তেওয়ারি নামে এক ভোজপুরি ব্রাহ্মণ সেই চিত্রমূর্তির নিত্য সেবা করত। বিশেষ বিশেষ পর্বদিনে হরনাথবাবু নিজেই পুজো করতেন। শাস্ত্রে পট পুজোর বিধান থাকলেও সাধারণ লোকে মাটি পাথরের বিগ্রহেই অভ্যস্ত। হরনাথবাবুর এই 2 ডাইমেনশন ধারিণী পটরূপা দেবীর উপর প্রথম প্রথম লোকের তেমন শ্রদ্ধা হয়নি। একদিন শোনা গেল তেওয়ারির হাত থেকে মা কালী খাঁড়া কেড়ে নিয়েছেন, আর হরনাথবাবু তা স্বচক্ষে দেখেছেন। এর পরে আর কোনো সন্দেহ রইল না যে দেবী পূর্ণ মাত্রায় জাগ্রত এবং সক্রিয়। হরনাথবাবুর আশ্রমে সদাব্রত লেগেই আছে। সব রকম সাধু বাবাই এখানে দিন কতক বাস করতে পারেন। মন্দিরের গায়ে 2টি ছোট কুঠুরি আছে, সেখানে শুধু গৈরিকধারী কান ঢাকা টুপি পরা 1 নম্বর সন্ন্যাসী মহারাজদের থাকবার অধিকার আছে। মন্দিরের পেছনে কিছু দূরে একটা চালা ঘর আছে, সেখানে জটা কৌপিন লোটা চিমটেধারী 2 নম্বর সাধু বাবারা আশ্রয় পান। 2 শ্রেণীর সাধুদের মধ্যে সদ্ভাব নেই। জটাধারীরা সন্ন্যাসী মহারাজদের বলেন, বিলকুল ভ্রষ্ট ভণ্ড। অপরপক্ষ বলেন, গেঁজেড়ি ভাঙখোর মুখ্য। আশ্রমে কোনো নামজাদা বা নতুন ধরনের সাধু এলে অনেকে দেখতে যেত। আমি, কেষ্ট আর তার ভাগ্নে জিতুও মাঝে মাঝে যেতুম, অনেক রকম মজাও দেখতুম। একবার তর্ক করতে করতে এক বাঙালি তান্ত্রিক একজন হিন্দুস্থানি বেদান্তীর কাঁধে চড়ে বসলেন। কিছুতেই নামবেন না, দাঙ্গা বাঁধবার উপক্রম হলো। অবশেষে হরনাথ বাবু অতি কষ্টে সবাইকে শান্ত করলেন।
আর একবার কামরূপ থেকে সিদ্ধ পুরুষ একজন এসেছিলেন। সন্ধ্যের পর তিনি এক আশ্চর্য ইন্দ্রজাল দেখালেন। সামনে একটা আংটি রেখে তার থেকে কিছু দূরে একটা টাকা রাখলেন, তারপর মন্ত্র পাঠ করে মাথা নাড়তে লাগলেন। আংটিটা লাফাতে লাফাতে এগিয়ে গেল এবং টাকাকে গ্রেপ্তার করে নিয়ে ফিরে এলো। ওভারসিয়ার নীরদবাবু সেখানে উপস্থিত ছিলেন। তিনি ম্যাজিক জানতেন, তন্ত্রমন্ত্রে বিশ্বাস করতেন না। খপ করে সিদ্ধ বাবার কান ধরে তিনি সূক্ষ্ম কালো সুতো টেনে বার করলেন। সুতোটা কানে আটকানো ছিল, আংটি আর টাকার সঙ্গেও তার যোগাযোগ ছিল। তা একদিন খবর এলো কাশী থেকে এক বাঙালি ভৈরবী এসেছেন। বয়স হলেও তার রূপ নাকি ফেটে পড়ছে। হিন্দুস্থানীরা তাকে বলে মাতাজি সত্যবতী, বাঙালিরা বলে তপস্বিনী ভৈরবী। কেষ্ট, জিতু আর আমি দেখতে গেলুম। মন্দিরের সামনের বারান্দায় একটা বাঘ ছাদের ওপর ভৈরবী বসে আছেন আর দু হাতের মুঠোয় একটা কলকে ধরে হুস হুস করে তামাক টানছেন। রং ফর্সা, মাথায় এক রাশ কালো রুক্ষ ফাঁপানো চুল, অল্প পাক ধরেছে, কপালে ভস্যের তিলক, সামনে একটা চকচকে ত্রিশূল পড়ে আছে। ক্রমে ক্রমে অনেক দর্শক এলো, কেউ ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলো, কেউ খাড়া হয়েই নমস্কার করলো। নানা লোকে ভৈরবীকে প্রার্থনা জানালো। তিনিও সকলকেই আশ্বাস দিলেন। এমন সময় মুন্সি রাম ভকত এসে করজোড়ে বলল, माताजी आज मेरी कोठी में जाने की बात थी, एक कल आया हमने। ভৈরবী বললেন, হ্যাঁ বাবা, আমার ইয়াদ আছে, একটু পরেই উঠছি। মুন্সিজি, এই দেখো, তোমার জন্য আমি জয়রাম ধূপ বানিয়েছি। হপ্তাখানেকের ধোঁয়া দিলে তোমার বাড়ির সব আলাই বালাই ভূত প্রেত সব দূর হবে। তোমার জরুর ওপর যে চুড়েইল ভর করেছে সেও ভেগে যাবে। রামভগত কৃতার্থ হয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন। এমন সময় ভিড় ঠেলে প্রাণকান্ত বাবু এলেন। ইনি একজন সম্ভ্রান্ত বড় অফিসার। শহরের সকলেই এনাকে খাতির করে। প্রাণকান্তবাবু এগিয়ে এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে মৃদু স্বরে বললেন, ভৈরবী মাতাজি, আমার প্রতি একটু কৃপা দৃষ্টিতে তাকান। বড়ই সংকটে পড়েছি, আপনি ছাড়া কে উদ্ধার করবে? ভৈরবী কৃপা দৃষ্টি নিক্ষেপ করলেন। হঠাৎ তার চোখ একটু কুঁচকে গেল, মুখে সকৌতুক হাসির রেখা ফুটে উঠল। বললেন, আরে প্রাণকান্ত যে, হরে রাম হরে রাম, চিনতে পেরেছ তো? ও কি, এমন হতভম্ব হয়ে গেলে কেন? ভূত দেখলে নাকি? প্রাণকান্তবাবু নির্বাক বিমূঢ় হয়ে মিটমিট করে চাইতে লাগলেন। ভৈরবী বললেন, সে কি প্রাণকান্ত, এর প্রতি ভুলে গেলে? লজ্জা কেন? এখন তুমিও সাধু, আমিও সাধ্বী, দুজনেই পোড় খাওয়া খাঁটি সোনা। ওকে পালাচ্ছ কেন? দাঁড়াও দাঁড়াও। প্রাণকান্তবাবু দাঁড়ালেন না, ভিড় ঠেলে সবেগে প্রস্থান করলেন। ভৈরবী স্মিত মুখে বললেন, একটা পুরনো ভূত ভেগে গেল। চলো মুন্সি রাম ভকত, এবার তোমার কুঠিতে যাব। ভৈরবী গেলে দর্শকদের মধ্যে কলরব উঠল। একদল বলল, ভৈরবী না আরো কিছু, ছি ছি ছি, এত লোকের সামনে কেলেঙ্কারি ফাঁস করতে মাগির লজ্জাও হলো না। সে যে বলে না, অঙ্গার শতধৌতেন। আর একদল বলল, অমন কথা মুখে আনতে নেই, উনি এখন পূর্ণ মাত্রায় তপস্বিদ্ধা, গৌতমী পত্নী অহল্যার মতন পাপ শূন্য, লজ্জা ভয় নিন্দা প্রশংসা এসবের বহু ঊর্ধ্বে উঠে গেছেন, আগের কথাও লুকুতে চান না, সেই জন্যেই তো ওনার নাম সত্যবতী।
ব্যাপার বুঝতে না পেরে আমি কেষ্টকে জিজ্ঞাসা করলুম, এই কি হয়েছে ভাই, প্রাণকান্তবাবু পালিয়ে গেল কেন? কেষ্ট বলল, এই বুঝতে পারলি না বোকা, এই ভৈরবীর সঙ্গে প্রাণকান্তবাবুর লভ হয়েছিল। তৃতীয় ঘটনা, মধুকুঞ্জ সংবাদ। সেকালেও বদমাস ছেলে ছিল, কিন্তু এখনকার মতো তারা কালেকটিভ অ্যাকশন নিতে জানতো না। মাস্টাররা তখন বেপরোয়াভাবে বেত লাগাতেন, ছেলেরা তা শিক্ষার অঙ্গ মনে করত, মা বাপরাও আপত্তি করতেন না। বেত মারায় আমাদের মধুসূদন মাস্টারের জুড়ি ছিল না। দোষ করলে তো মারতেনই, বিনা দোষেও শুধু হাতের সুখের জন্য মারতেন। তিনি একটা নতুন শাস্তি আবিষ্কার করেছিলেন, রসমোড়া, অর্থাৎ পেটের চামড়া খামচে ধরে মোচড় দেওয়া। মধু মাস্টার বাংলা পড়াতেন, বয়স 25-26, কালো রং, এক মুখ দাড়ি গোঁফ, তাতে চেহারাটা বেশ ভীষণ দেখাতো। তখনও তার বিবাহ হয়নি, বাড়িতে শুধু বিধবা বিমাতা আর 10-11 বছরের একটি আইবুড়ো বইমাত্র ভগ্নী। দেশে তার যথেষ্ট বিষয় সম্পত্তি আছে শুনতাম, শুধু ছেলে ঠ্যাঙাবার লোভেই নাকি নানা জায়গায় মাস্টারি করছেন। আমাদের ক্লাসের একটা ছেলের নাম কুঞ্জ, বয়স 14-15, আমাদের চাইতে ঢের বড়, একটু পাগলাটে, লেখাপড়ায় অত্যন্ত কাঁচা, 3 বৎসর প্রমোশন পায়নি। মধু মাস্টার চারুপাঠ পড়াচ্ছেন, হঠাৎ কুঞ্জ বলল, মাস্টারমশাই একবার বাইরে যাবো, পেচ্ছাপ পেয়েছে। ধমক দিয়ে মাস্টার বললেন, একদম মিথ্যে কথা, রোজ এই সময় তোর বাইরে যাবার দরকার হয়, নিশ্চয়ই তামাক টামাক কিছু খাস। একটু পরেই কুঞ্জ আবার বলল, উফ, আর বসে থাকতে পারছি না, ছুটি দিন মাস্টারমশাই, ফিরে এলে বরং আমার মুখ শুকে দেখবেন তামাক খেয়েছি কিনা। খবরদার, চুপ করে বসে থাক, ছুটি পাবি না। মুখ কাঁচুমাচু করে কাতর কণ্ঠে কুঞ্জ বলল, উহু হু 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 হু। তারপর উঠে দরজার দিকে এগিয়ে গেল। মধু মাস্টার তাকে ধরে ফেলে একটা রসমোড়া দিলেন, তারপর সপাসপ বেত মারতে লাগলেন। কুঞ্জ চিৎকার করে বলল, আমার দোষ দিতে পারবেন না কিন্তু। বেত এড়াবার জন্য সে চারদিকে ছুটোছুটি করতে লাগলো। মধু মাস্টারের সঙ্গে সঙ্গে ধাওয়া করে বেত চালাতে লাগলেন। আমরা তারস্বরে বললুম, মাস্টারমশাই, সমস্ত ঘর ভিজে নোংরা হয়ে গেল, আপনার কাপড়েও ছিটে লেগেছে, মেথর ডাকতে হবে। কিন্তু মধু মাস্টার তখনও উন্মত্ত হয়ে বেত চালাচ্ছেন। হঠাৎ কুঞ্জ মাটিতে শুয়ে পড়ে গোঁ গোঁ করতে লাগলো। আমরা বললুম, এই কুঞ্জ মরে গেছে, নিশ্চয় মরে গেছে। কেষ্ট তাড়াতাড়ি এক ফালি কাগজ ছিঁড়ে নিয়ে কুঞ্জর নাকের কাছে ধরে বলল, না না, এখনো মরে নেই, দেখুন কাগজটা ফরফর করছে। মারের চোটে কুঞ্জ অজ্ঞান হয়ে গেছে, আর একটু পরেই মরে যাবে। চ্যাংদোলা করে আমরা কুঞ্জকে তার বাড়ি নিয়ে যাব, সেখানে মরাই তো ভালো। আপনি মাস্টারমশাই মেথড ডাকান আর চান করে কাপড়টা ছেড়ে ফেলুন। অগত্যা মাস্টার ক্লাস বন্ধ করলেন। পরদিন কুঞ্জ স্কুলে এলো না। মধু মাস্টার বললেন, এই আজ বিকেলে ওর বাড়িতে খোঁজ নিস তো, কেমন আছে ছোঁড়া। ক্লাস প্রায় শেষ হয়ে এসেছে, আমরা একসঙ্গে আবৃত্তি করছি, সকলের পিতা তুমি, তুমি সর্বময়। হঠাৎ কুঞ্জ তার মাকে নিয়ে উপস্থিত হলো। মা খুব লম্বা চওড়া মহিলা, নাকে নথ, কানে মাকড়ির ঝাড়র, লাল পেড়ে শাড়ি কোমরে জড়িয়ে পড়েছেন, মাথায় কাপড় না থাকারই মধ্যে। দোরগোড়ায় দাঁড়িয়ে নাক সিঁটকে একবার চারদিকে উঁকি মারলেন, যেন আরশোলা কি নেংটি ইঁদুর খুঁজছেন। তারপরে আমাদের দিকে চেয়ে প্রশ্ন করলেন, মধু মাস্টার কোনটা রে? একালের চাইতে তখন ছেলেদের মধ্যে শিভাদ্রির ঢের বেশি ছিল। আমরা সকলেই সসম্ভ্রমে একসাথে আঙুল বাড়িয়ে মধু মাস্টারকে শনাক্ত করলুম। কুঞ্জর মা সোজা তার কাছে গিয়ে কান ধরে বললেন, স্টুপিড, মুখ পোড়া বাঁদর, ওই তোর বেদ গাছাটা কই রে? আমরা বললাম, ওই যে চেয়ারে ওনার পাশেই রয়েছে। কুঞ্জর মা কিন্তু আমাদের নিরাশ করলেন।
বেতটা বাঁ হাতে নিলেন বটে, কিন্তু লাগালেন না। শুধু ডান হাতে দিয়ে মধু মাস্টারের দাড়ি ভরা গালে গোটা চারেক থাবড়া লাগালেন। তারপর বেতটা নিয়ে কুঞ্জোর হাত ধরে গট গট করে চলে গেলেন। গোলমাল শুনে বাকি মাস্টাররা সবাই আমাদের ক্লাসে এলেন। হেডমাস্টার বললেন, বাড়ি যা তোরা। পরদিন থেকে মধু মাস্টার গোবেচারার মতন বিনা বেতেই পড়াতে লাগলেন। 6 মাস পরেই কুঞ্জোর সঙ্গে মধু মাস্টারের একটা পাকা রকম মিটমাট হয়ে গেল। রেল স্টেশনের মালবাবু যামিনী ঘোষাল ছিলেন কুঞ্জোর দূর সম্পর্কের ভাই। তার সঙ্গে মধু মাস্টারের বইমাত্র বোন ভূতির বিয়ে স্থির হলো। মধু মাস্টার যথাসাধ্য আয়োজন করলেন, অনেক লোককে নিমন্ত্রণ করলেন, কিন্তু হঠাৎ সব ওলটপালট হয়ে গেল। বিবাহ সভায় সবাই বরের জন্য অপেক্ষা করছে। এমন সময় বরপক্ষের একজন খবর আনলো, যামিনী বলেছে ওই মধু চামারের বোনকে সে কিছুতেই বিয়ে করবে না। কেষ্ট আমাদের চুপি চুপি বলল, জানিস কুঞ্জই ভাঙচি দিয়েছে। বিয়ে বাড়িতে প্রচণ্ড হইচই উঠল। মধু মাস্টারের বিমাতা কুঞ্জর মায়ের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বললেন, রক্ষা করো দিদি, এখন বর কোথায় পাবো? তোমার ছেলে কুঞ্জকে আদেশ করো। কুঞ্জর মা বললেন, নিশ্চয় নিশ্চয়, বামুনের জাত ধর্ম বাঁচাতে হবে বই কি। হাই কুঞ্জ, তোর ময়লা কাপড়টা ছেড়ে এই চেলিটা পর। কুঞ্জ বলল, ভূতি যে বিচ্ছিরি। তার মা বললেন, আহা কি আমার কার্তিক ছেলে রে, ওট বলছি, নয়তো মেয়েরে হাড় গুঁড়ো করে দেব। কুঞ্জর বাবা বললেন, ছেলের যখন আপত্তি তখন জোর করে বিয়ে দেওয়ার দরকার কি? কুঞ্জর মা বললেন, যাও যাও, তুমি আবার এর মধ্যে নাক গলাতে এলে কেন? কুঞ্জ তবু ইতস্তত করছে দেখে কেষ্ট তাকে চুপি চুপি বলল, বিয়েটা করে ফেল কুঞ্জ, অনেক সুবিধে, সোনার আংটি পাবি, রূপোর ঘড়ি আর ঘড়ির চেন পাবি, ক্লাসে প্রমোশনও পেয়ে যাবি। আর মধু মাস্টার তোরকে হবে জানিন তো, শালা। কুঞ্জ আর আপত্তি করেনি। গল্পটা এখানেই শেষ। শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। আর প্রত্যেকবার যা যা মনে করাই আপনাদের সেই একই কথাগুলো মনে করিয়ে দিচ্ছি। ভিডিওটা লাইক করার কথা, চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা এবং নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবার কথা। ধন্যবাদ।